বলছিল কিছু মানে ওনাকে খরচ পানি দেওয়ার জন্য আমরা দিতে পারি না। আমরা গরিব ঘরের সন্তান স্যার। হ্যাঁ, আসামিগুলো সব ধরাই দেয়। আমি কেমন ধরাই দিব, সাক্ষী কিভাবে উঠবো? আমি তো ঘটনাস্থলে না ছিলাম না কিছু, আমি জানতাম স্যার। আমি ওই মিডিয়াদের সামনে মিডিয়াদের আগে স্টেটমেন্ট দিছিলাম। আসলগুলো তো স্টেগে লুকায় রইছে, এগুলা ঢুকায় এগুলা কি করবে? এগুলা নিয়ে যত খারাপ আসামি হোক না কেন, সে যদি আমাদের কাছে তার যদি মানে আইনের সহায়তা চাইতে আসে, আমরা তাদেরকে আইনের সহায়তা দিতে বাধ্য। আমাকে বলছিল মামলা সাক্ষী হওয়ার জন্য। আমি তো স্যার ঘটনায় কোনো কিছু জানি না। আমি বলছি আমি যে ঘটনা কিছু জানি না, আমি কি বলবো আপনারা বলেন। পরে আমার এরকম লিফট দিয়ে নামাইতেছিল, তারপর আমরা লাথি মারছিল মোর্শেদুজ্জামান আক্তার স্যার। লাথি মারার পরে আমাকে আমার মাগিনা বকা দিয়ে আমার বলছে যা তুই আসামি হিসাবে ভিতরে যা। তারপরে আরো কয়েকজনের কাছ থেকে অ্যারেস্ট করছে। তাদের অনেকে আমার বলছিল কিছু মানে ওনাকে খরচ পানি দেওয়ার জন্য আমরা দিতে পারি না। আমরা গরিব ঘরের সন্তান স্যার। তারপর আরো কয়েকজনকে অ্যারেস্ট করা হয়েছিল, তাদেরকে হয়তো কোনো আর্থিকের বিনিময় স্যার, তাদেরকে ডিপ অফিস থেকে তারা ছায়া দেওয়া হয়েছিল। আমাকেও আসলে এরকমটা বলছিল, আমি দিতে পারি নাই স্যার, কারণ আমার নাই স্যার। আমি অনেক কষ্ট করে আমার ওয়াইফ আমার মেয়ে আমরা থাকি স্যার। আমাদের কাছে ওই এটা ছিল না স্যার, আমাদের কাছে অ্যামাউন্টটা বা অ্যাবিলিটি আমাদের নাই স্যার, আমরা দিতে পারি না। কিভাবে ধরা হয়েছিল? আমার ঘটনার পরে সবাই দেখছি পুরাই খালি, কিন্তু আমরা কোথাও যাই নাই। আমি ঢাকা মেডিকেলের সামনে বসে রয়েছি আমার বন্ধু বান্ধবের সাথে। তারপরে কয়েকটা বড় ভাই ছিল ওই ঢাকা মেডিকেলে, ওনার মানে ডাক্তার অনেকে ক্লিনার কাজ করে, তাদেরকে নিয়ে আমরা কথাবার্তা বলতেছিলাম। আর কেমনে আমার ভিতরে তো কোনো কিছু ছিল না। তারপরে এখানে বইয়া থাকার পরে তারা দৌড়ে যাওয়ার পরে হাত মুখ ধোয়া হেলমেট করে নিয়ে তারপরে আনার পরে বলছিল ছায়া দিব সাক্ষীও। হ্যাঁ, আসামিগুলো সব ধরাই দেয়। আমি কেমন ধরাই দিব, সাক্ষী কিভাবে উঠবো? আমি তো ঘটনাস্থলে না ছিলাম না কিছু, আমি জানতাম স্যার। আমি ওই মিডিয়াদের সামনে মিডিয়াদের আগে স্টেটমেন্ট দিছিলাম আইনের কাছে স্যার। আমাদের ন্যায্য যে বিচারটা স্যার, ন্যায্য যে বিচারটা ভাই আমরা আল্লাহ তাআলার কাছে ন্যায্য বিচার চাই। আমাদের উপর জুলুম করা হচ্ছে, টাকা খেয়ে তারা আল্লাহ পাক আমাদের বিচার করে, আমাদের নির্বাহ মাফ করে করতে পারে। আসলগুলো তো স্টেগে লুকায় রইছে, এগুলা ঢুকায় এগুলা কি করবে? এগুলা নিয়ে বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দু ছাড় নয়। দেখেন, এটা একটা খুব সেন্সিটিভ মার্ডার কেস এবং বাংলাদেশের ইতিহাসে যতগুলো মার্ডার কেস হয়েছে তার ভিতরে চাঞ্চল্যকর মার্ডার কেস বলে অভিহিত করা হয়। এবং এই মার্ডার কেস নিয়ে এখনো পর্যন্ত কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলন চলছে। এবং আমরা জানি যে মার্ডার হয়েছে, অর্থাৎ যে সৌম্য মার্ডার হয়েছে, সে ছাত্র দলের একজন বড় নেতা ছিলেন এবং তার কারণে এই জিনিসটা আরও বেশি ফুলে ফেপে উঠেছে। এবং পরবর্তীতে দেখা যাচ্ছে যে এই আসামিদেরকে সেভারাল টাইমস যেহেতু মার্ডার মামলা রিমান্ডে নেওয়া হয়েছিল এবং সেই রিমান্ডে নিয়ে তাদের কাছ থেকে বিভিন্ন তথ্য বের করবার জন্য তাদেরকে বিভিন্ন প্রকারের ফিজিক্যালি এবং মেন্টালি টর্চার করা হয়েছে। এবং ন্যাচারালি তাদেরকে টর্চার না করলে দেখা যায় যে তারা ভাইটাল আসামি, তারা সঠিক তথ্য দিতে চায় না। এবং এই টর্চার করার কারণেই তারা পুলিশের কাছে তথ্য দিয়েছে, তারা 164 ধারা জবানবন্দি প্রদান করেছে। এবং পরবর্তীতে দেখা যাচ্ছে যে তারা যে নাম ঠিকানাগুলো দিয়েছে সেই নাম ঠিকানাগুলো সঠিক ছিল না। এবং এই মামলা যে আয়ো ছিলেন তিনি বারবার চেষ্টা করেও তাদের এই আসামিদের নাম ঠিকানা সঠিক না পাওয়ার কারণেই উনি বাধ্য হয়ে 4 দিনের রিমান্ড চাই। এবং আদালত আজকে তাকে 2 দিনের, এই আসামিদেরকে 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এবং এই 2 দিনের রিমান্ডে তারা চেষ্টা করবে, মামলা যে আয়ো আছে আক্তার মোর্শেদ সাহেব, উনি চেষ্টা করবে সঠিক নাম ঠিকানাটা বের করতে, কারণ এরা হচ্ছে একটা ভাইটাল মামলার ভাইটাল আসামি। এবং এই ভাইটাল মামলার ভাইটাল আসামিদের নাম ঠিকানা যদি সঠিক না থাকে এবং পরবর্তীতে যদি এই আসামি জামিন পেয়ে যায়, তো জামিন পেয়ে যাওয়ার পরে পরবর্তীতে এই জাতীয় আসামিদেরকে আর খুঁজে পাওয়া যায় না। দেখা গেছে যে ইতিপূর্বে আমি অনেক মার্ডার মামলা, বড় বড় মার্ডার মামলাতে আসামিদেরকে জামিন করিয়েছি এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে যারা মার্ডার মামলার আসামি, যাদের পানিশমেন্ট লাইফ ইমপ্রেজনমেন্ট অথবা ক্যাপিটাল পানিশমেন্ট হতে পারে, এই জাতীয় আসামি যারা আছে তাদেরকে আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখেছি যে জামিন পাওয়ার পরে এই আসামিটারা দেখা যাচ্ছে যে তারা পালিয়ে যায় এবং পালিয়ে গেলে তাদেরকে আমরাও খুঁজে পাই না এবং মামলা যে আয়ও আছে সেও খুঁজে পায় না, যার কারণে মামলার বিচার কার্যক্রম 100% বিঘ্নিত হয় এবং এই বিচার কার্যক্রম দেখা যায় বছর পর বছর চলে যায়, শেষ হয় না। আমার অন্তর হচ্ছে বিএনপি করে আমি ছাত্র দলের সাথে কানেক্টেড ছিলাম। আমি জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মেম্বার, ঢাকা আইনজীবী সমিতিতে আমি এখানকার বিএনপির নেতা ছিলাম। 2007 সালে ঢাকা বারের ইসি মেম্বার ছিলাম 7-8-এ। এবং আমার যেটা সেটা হলো যে আপনি দয়া করে কনস্টিটিউশনের আর্টিকেল 27টা পড়বেন এবং সেখানে একটা কথা পরিষ্কার করে লেখা আছে, অল সিটিজেন্স আর ইকুয়াল বিফোর ল অ্যান্ড আর ইন্টাইটেড টু ইকুয়াল প্রোটেকশন অফ ল।
এবং যে কোনো লোক সে যত বড়, সে যদি 20টা মার্ডার করে আসে তাহলে সে যদি কোনো ডাক্তারের কাছে যায়, ডাক্তার তার ট্রিটমেন্ট করতে বাধ্য। এবং আমরা আইনজীবীরা আমরা যারা শপথ নিয়ে আসছি, সেই শপথে কিন্তু এই কথাটা আছে যে যত খারাপ আসামি হোক না কেন, সে যদি আমাদের কাছে তার যদি মানে আইনের সহায়তা চাইতে আসে, আমরা তাদেরকে আইনের সহায়তা দিতে বাধ্য। কারণ আর্টিকেল 27 সেই রাইটটা বাংলাদেশের জনগণকে দিয়েছে এবং কনস্টিটিউশনের যে আর্টিকেল 27 আছে সেখানে পরিষ্কার করে এই রাইটটা দিয়ে দেওয়া হয়েছে। সুতরাং এই রাইটটা ভায়োলেশন করার কোনো বিপক্ষে আপনি রাজনীতির বিপক্ষে দাঁড়ান? জি হ্যাঁ, সৌম্য আমার দলের কর্মী, তার জন্য আমার মন কাঁদে, সে মার্ডার হয়েছে। কিন্তু ততক্ষণ পর্যন্ত এই আসামিরা এই মামলার সাথে জড়িত, ততক্ষণ পর্যন্ত বোঝা যাবে না যতক্ষণ পর্যন্ত না এই মামলা সাক্ষী প্রমাণ হচ্ছে। মামলা ট্রায়াল শেষ হবে, যখন মামলা যুক্তিতর্ক শেষ হয়ে যাবে তখন আমরা বুঝতে পারবো যে এই আসামিরা এই মামলার সাথে কোনোভাবে কানেক্টেড কিনা, এই মামলার সাথে এরা কানেক্টেড কিনা, সেটা তখনই বোঝা যাবে মামলা যখন সাক্ষী প্রমাণ শেষ হবে।